19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 5টি কারাগারে হামলা ভাঙচুর হয়, পালিয়ে যায় বেশিরভাগ বন্দী। এ সময়ে কারারক্ষীদের অন্তত 94টি অস্ত্র লুট হয়। নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিশৃঙ্খলা করে বন্দীরা। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে কারা কর্মকর্তাদের বদলি, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর বিশৃঙ্খলার ফাঁকে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় 518 বন্দী। বিকেল 4টার দিকে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। চলে অগ্নিসংযোগ ও লুটপাট। এ পর্যন্ত মাত্র 15 জন বন্দী ফিরে এসেছে। অন্যদের ধরতে চলছে অভিযান। এর আগে 19 জুলাই প্রথম হামলা হয় নরসিংদী কারাগারে। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় কাশিমপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা ও কুষ্টিয়া কারাগারে বিশৃঙ্খলা হয়। পালিয়ে যায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সহ বেশিরভাগ বন্দী। কারা অধিদপ্তর বলছে, পালিয়ে যাওয়া বন্দীদের 4 ভাগের 1 ভাগ এখনও ধরা পড়েনি। আর জেল থেকে লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে 62টি উদ্ধার করা হয়েছে। নরসিংদী যে ইসলামী জিহাদি বেশ কিছু ওইখানে ওই কারাগারে আটক ছিল। তো একটা টার্গেট প্রবাবলি ওইখানে ছিল যে তাদেরকে, কারণ আপনারা জানেন ওদের অনুসারী অনেক, পুলিশ এডিশনাল ফোর্স হিসেবে সে প্রোটেকশনের কাজ করে। ওই সময় এটা সম্পূর্ণ অনুপস্থিত ছিল, যে কারণে আলটিমেটলি ঘটনাটা একদম হয়তোবা যতটুকু আমাদের ধারণা ছিল তার বেশি। এই ঘটনা প্রতিহত করতে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি বদলি ও পদায়নের নীতিমালায়ও পরিবর্তন হয়েছে। কারারক্ষীদের রিফ্রেশারের ব্যবস্থা করেছি, লাইক ইনসাইড রাউট কন্ট্রোল, আউটসাইড রাউট কন্ট্রোল বিষয়গুলো আমরা ব্যবস্থা করেছি। স্টাডি করেছি, যেখানে উইকনেস আইডেন্টিফাই করেছি ওগুলোকে আমরা রেকটিফাই করার ব্যবস্থা করেছি। আমাদের সুপারভিশন আমরা বাড়িয়েছি। কারারক্ষীদের অ্যালার্টনেস লেভেলটাকে হাই করেছি। আমরা র্যাপিড রেসপন্স ফোর্স প্রতিটা কারাগারে এখন আছে। কারাগারগুলোতে হামলা ভাঙচুর ও বন্দীদের পালানোর প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগার ভাঙচুর, অস্ত্র লুট, পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কতজন বন্দী পালিয়েছিল এবং সেখানকার এখনকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আবুল হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এখন কাশিমপুরের নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগের চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি খবরের পরের অংশে। মাদকের স্বর্গরাজ্য রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। দিনে 50 লাখ টাকা হিসেবে বছরে অন্তত 180 কোটি টাকার মাদক বিক্রি হয় ক্যাম্পে। হেরোইন, ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের মধ্যে প্রায় ঘটে সংঘর্ষ ও গোলাগুলি। স্থানীয়দের দাবি, এতদিন এদের পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক মন্ত্রী নানক ও স্থানীয় কাউন্সিলর। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বাসিন্দা প্রায় 45,000। রাজধানী ঢাকার ভেতরে যেন ভিন্ন এক রাজ্য, তবে সেটি মাদকের রাজ্য। এই ক্যাম্পে দিনরাত 24 ঘন্টায় চলে মাদকের জমজমাট বেচাকেনা। 90টি সেক্টরে ভাগ করা এই ক্যাম্পের 30টি রাস্তায় মাদক বিক্রির এক একটি স্পট। প্রতিদিন 10 লাখ টাকার বেশি ইয়াবা বিক্রি হয়। হেরোইন 30 লাখ টাকার আর গাঁজা ফেন্সিডিল বিক্রি হয় অন্তত 10 লাখ টাকার। মাদক বেচাকেনা নিয়ে সংঘাত নিত্যদিনের ঘটনা এখানে। সরকার পতনের পর লুটের অস্ত্র দিয়ে প্রায় প্রতিদিন চলছে গোলাগুলি। যারা সংসদ ভবন থেকে আনছে এগুলো কিন্তু উদ্ধার না করলে পরে বড় ক্ষতি হবে। অনুসন্ধানে উঠে এসেছে ক্যাম্প ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্বের চিত্র। একটি পক্ষের নেতৃত্বে বুনিয়া সোহেল, তার সাথে আছে চিহ্নিত মাদক কারবারি রানা, কালিন জাম্বু, টুনটুন, কালু, আনোয়ার। আরেকটি গ্রুপ চুয়া সেলিমের। এই বাহিনীতে রয়েছে সোহেল, জানু, আরমান সহ বেশ কয়েকজন সক্রিয় সদস্য। সংগঠন তো কিছুই করতে পারতেছে না, ওরাও তো এখানে দেখবেন কিছু না কিছু ভাবে লেয়াজু আছে ওরাই। তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্ট্রন এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে। প্রশাসন চাইলে 5 মিনিটে এটা থামাইতে পারে, কিন্তু তারা থামায় না। শুধু পুলিশের পক্ষে ক্যাম্পে মাদক আর সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, দরকার সমন্বিত অভিযান। অবৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেছে, এটা বাস্তবতা।
ফলে সেই জায়গা থেকে রাতারাতি পরিবর্তিত হওয়া, তাদের ইকোনমি যেটা দাঁড়িয়েছে সেটা পরিবর্তন হওয়াটা সমস্যা। এটা নিয়ে ঊর্ধ্বতন মহলে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও দায় দেখছেন বিশ্লেষকেরা। আগে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবতার কথা বলে তারা সমস্যাটি সমাধান করতে পারেনি, যদিও সেই বাস্তবতা তাদের নিজের সৃষ্টি, কিন্তু এখন কিন্তু সেই সবচেয়ে ভালো বা উৎকৃষ্ট সময়। মাদক নিয়ে সংঘর্ষে গত 1 মাসে জেনেভা ক্যাম্পে প্রাণ হারিয়েছে 2 জন, আহত শতাধিক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে হত্যায় জড়িত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করে মিজানের সমর্থকেরা। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মিজান কয়েকজনের সাথে বসেছিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে কয়েকজন এসে মিজানকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যায় জড়িত সন্দেহে লেদু নামে একজনকে গণপিটুনি দেওয়ার পর হাসপাতালে নেওয়া হলে মিজানের সমর্থকেরা তাকে পিটিয়ে হত্যা করে। এ সময় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এই অধ্যাদেশ জারি করে। গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ রহিতকরণের বিষয়ে খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন প্রণয়ন ও জারি করা হয়েছিল। আরও বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বলেও বলা হয়। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার দিবাগত রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 11টার দিকে জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার জন্য আসেন। এ সময় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী এবং ব্যবসায়ী আহত হন। শিক্ষার্থীরা চাঁদাবাজির নেতৃত্ব দেওয়া তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে জালাল আহমেদের দাবি, চাঁদাবাজি নয়, বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মীমাংসা করতে এসেছিলেন তিনি। আমরা কারওয়ান বাজারে যে চাঁদাবাজি নিয়ে একটা লিস্ট করছিলাম, ঠিক আছে, ওই লিস্টে ওনার নাম আছে, লিস্টে ওনার নাম আছে। আমরা 1 মাস যাবত এই লিস্টটা করতেছি, আরো কিছু নাম হলে দেন আমরা আর্মির কাছে এটা জমা দিব। তো ওই লিস্টে ওনার নাম ছিল, আজকে ওনাকে আমরা পাইছি। তো উনি আবার আমাদের গায়ে হাত দিছে, ওনার লোকেরা আমাদের এই যে গায়ে স্পট করছে, চাবাটি ছুরি নিয়ে মারামারি করতেছে। 2 গ্রুপে দখল লইয়া 2 গ্রুপে দখল করবে। আমি বললাম, তোমরা মারামারি করো না, দখলের দরকার না, তোমরা চলে যাও, কেউ কাউকে মানে না। এখন আমি চলে আসতে আছি, ওনারা কইতে আছে যে আমি যেতে আছি তারা শ্রমিক দলের ইয়ে করি, এই কারণে ওনারা আমার দোষ দিতে আছে। আমি মূলত আরতদারি করি। সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে পুলিশসহ অন্তত 5 জন আহত হয়েছে। সোমবার রাতে ওরস চলাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ওরস চলাকালে রাত 3টার দিকে লাঠি সোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশসহ আহত হন 5 জন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। পুলিশের উপর আক্রমণ করছে, পরে এখানে কিছু ছাত্র জনতা এরকম লোক ছিল, তাদের উপর আক্রমণ শুরু করছে। এটা নিয়ে
এলাকার লোকজন চতুর্দিক থেকে এসে পাগল যেগুলো ছিল তাদের সাথে মানে মুখোমুখি করে তাদেরকে মারধর, এরকম বিষয়টা এরকম ছিল আর কি। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, আর কারা এ ধরনের ঘটনাটি ঘটালো, পুলিশ এ ব্যাপারে কিছু বলছে কিনা? দেখুন, মূলত গতকালকে রাত 3টা থেকে 3:30টার মধ্যে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে এবং আমরা পুলিশ কিংবা যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন সেই এলাকার তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত রাত 3টার দিকে কিছু দুর্বৃত্ত সেখানে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটান এবং তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে সেই মাজার যে এলাকাটি রয়েছে সেই সংলগ্ন এলাকাতে তারা কিন্তু ভাঙচুর চালায় এবং তখন কিন্তু যারা স্থানীয় জনগণ রয়েছেন কিংবা পুলিশ খবর পেয়ে সেখানে এসে পৌঁছায়। এর বাইরেও কিন্তু যারা মাজারে কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু এই হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন এবং তখন কিন্তু তারা বেশ কয়েকজন আহত হওয়ার মতো খবর আমরা পেয়েছি, যেটা কিনা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ বলছে যে আসলে কারা কেন এই হামলার ঘটনাটি ঘটিয়েছে সেটি কিন্তু এখনও তারা জানতে পারেনি, তবে তারা চেষ্টা চালাচ্ছে যে আসলে এর পেছনে কী কারণ থাকতে পারে এবং এই যে ঘটনার পেছনে কারা জড়িত সেটিও কিন্তু তারা চিহ্নিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি এর আগের যে আসলে ঘটনাটি সেটি যদি একটু বলি তাহলে গত শুক্রবারে কিন্তু জুমার নামাজের পরে বেশ কিছু স্থানীয় মুসল্লিরা তারা নামাজের পরপর এবং স্থানীয় যারা জনতা ছিলেন, ছাত্র জনতা, তারা সবাই মিলে তারা একটি দাবি তুলেন এবং সেই মাজার সংলগ্ন এলাকার যে রাস্তাটি রয়েছে সেটি মূলত তারা বন্ধ করে দিয়ে একটি দাবি তুলেছিলেন যে মাজারে উরসের নামে তারা দাবি করেছিলেন যে এখানে একটি অভিযোগ রয়েছে উরসের নামে এখানে অনেক ক্ষেত্রেই মদ, গাঁজা সহ এবং বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম চালানো হয়। এই ধরনের একটি কিন্তু দাবি সেখানকার জনগণরা করেছিলেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তারা বলেছিলেন যে এই ধরনের নাচ গান কিংবা যে ধরনের অশ্লীল কার্যক্রম রয়েছে সেগুলো যেন বন্ধ করা হয় এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে আসলে মাজার কর্তৃপক্ষ কিংবা যারা খাদেম রয়েছেন তারা কিন্তু সবাই মিলে বৈঠক করে তারা কিন্তু এই যে উরসকে কেন্দ্র করে যে নাচ গান কিংবা অন্যান্য যে অনৈতিক ইসলামিক যে কার্যক্রম রয়েছে সেটি বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি গতকালকে কিন্তু এরই আসলে একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে যারা স্থানীয় রয়েছেন তারা সেটি কিন্তু জানিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতেই মূলত গতকালকের এই ঘটনাটি ঘটে। সব কিছু মিলিয়ে সিলেটের মাজারে হামলা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি স্পর্শকাতর, যা যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, অতীতে থাকলেও ওইসবের কোনো অস্তিত্ব এখন আর নেই। রাষ্ট্রপতির অর্থ পাচারের অভিযোগও নাকচ করা হয়। মালয়েশিয়ার সেকেন্ড হোম ও দুবাইয়ে রেসিডেন্সি নিয়ে সমালোচনা ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের কিছু তথ্য তুলে ধরেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, শপথ নেয়ার আগে 2022 সালে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি বাতিল করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম কেনার টাকা দেশ থেকে পাঠানো হয়নি। 1.5 লাখ রিঙ্গিত তার বন্ধুর এজেন্সি পরিশোধ করে। পরে সেকেন্ড হোম বাতিল করার পর এজেন্সি টাকা ফিরিয়ে নেয়। ওই সময়ে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্পর্শকাতর বিষয়টি দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। প্রয়োজনে সবশেষে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতি হওয়ার আগে 5 বছর দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর সহায়তা নেবে দুর্নীতি দমন কমিশন। সোমবার FBI এর একটি টিমের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান কমিশন সচিব খোরশেদা ইয়াসমিন। বৈঠকে দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদক সচিব জানান, টাকা ফেরত আনার বিষয়ে সব জায়গা থেকে সহযোগিতা নেওয়া হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারে প্রায় 200 ভিআইপির বিরুদ্ধে গোপন ও প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।
যার মধ্যে বিদায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক এমপি, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। অনুসন্ধান ও তদন্ত নিখুঁত করতে এবং সরকার গঠিত টাস্ক ফোর্সের কর্মকাণ্ডে সংক্রান্ত দেশি বিদেশি সহায়তা নিতে যাচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় FBI এর টিম দুদকে বৈঠক করেছে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে তৎপর সরকার। সোমবার হতাহতদের তথ্য চেয়ে সব হাসপাতাল ও ডিসিদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। কবরস্থান কর্তৃপক্ষের কাছে হিসেব চাওয়া হয়েছে বেওয়ারিশ মরদেহের। সোমবার চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা। দায়িত্বের দ্বিতীয় দিনেই দেশের সব ডিসি, এসপি, সিভিল সার্জন সহ সবার কাছে হতাহত বিভিন্ন অপরাধের তথ্য উপাত্ত চেয়ে চিঠি দিয়েছেন তারা। গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্য প্রমাণ সরবরাহ করতে। হতাহতদের দেখতে বিভিন্ন হাসপাতালও নিয়মিত পরিদর্শন করছেন তারা। শিগগিরই সমন্বয়কদের সাথেও হবে বৈঠক। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। একই সাথে আমরা ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি ভিকটিম ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ আছে, তারা নিজেরাও ভিকটিম, তারা তাদের এই তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিংবা প্রসিকিউশনের কাছে যদি পৌঁছে দেন সেটা আমাদের তদন্তের জন্য একটা বিরাট সাহায্য করবে। প্রধান কৌশলী আরও জানান, এরই মধ্যে সরকারের আইন উপদেষ্টার সাথে বৈঠক করে ট্রাইব্যুনালে বিচারক দ্রুত নিয়োগ দিতে অনুরোধ করেছেন তারা। সেটি সম্পন্ন হলে প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের গ্রেপ্তারে দ্রুত পরোয়ানা চাওয়া হবে। তবে এক্ষেত্রে কোনো নিরপরাধ যেন মামলায় না জড়ায়, তেমনি জড়িত কেউ যাতে ছাড়া না পায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রসিকিউটররা। কেউ গুলি চালিয়েছেন, কেউ গুলির অর্ডার দিয়েছেন, কেউ গুলি চালাতে উস্কানি দিয়েছেন, কেউ পরিকল্পনা করেছেন, কেউ উপর থেকে কমান্ড করেছেন। তো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অপরাধের সাথে সম্পৃক্ততার জন্য বিভিন্ন স্তরের আসামি থাকে। কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে, আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন, যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা লাশে আগুন দিয়েছেন, তাদেরকে আলাদা হবে। সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কিংবা জামিন পেতে হাইকোর্টে প্রতিকার পাওয়ার সুযোগ নেই আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দিল্লির ভালো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় সীমান্ত হত্যা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই প্রতিবাদের 3 দিনের মাথায় সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াকান্দি সীমান্তে BSF এর গুলিতে নিহত হয় বাংলাদেশি এক কিশোর। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে নিরস্ত্র ব্যক্তিদের ওপর মরণাস্ত্র ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত রক্ষায় ভারত দেশভেদে ভিন্ন নীতি অবলম্বন করছে বলেও অভিযোগ তাদের। যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? যেগুলো আমার মনে হয় পরিবর্তন করা দরকার এবং পরিবর্তনের প্রথম দায়িত্বটা তাদেরই নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দু দেশের মধ্যে যখন সম্পর্কের সোনালী অধ্যায়ের কথা বলা হতো তখনও সীমান্ত হত্যা হয়েছে এবং এখনও তা বন্ধ হয়নি। আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই, এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই, দ্বিপাক্ষিক সম্পর্ক। উপদেষ্টা আরও বলেন, সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিরূপ প্রভাব ফেলে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই 2 দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু 2 দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। ভারতের 2 রাজ্যে অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এই জন্য বাংলাদেশ সীমান্তে এখনই বাড়তি সতর্কতা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার কোন কোন বিষয়ে সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আশা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াও এগিয়ে নেবে অন্তর্বর্তী সরকার। সোমবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা দলের নেতাকর্মীরাও। পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুফল পেতে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বিএনপি মহাসচিব। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ৩টি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান অন্তর্বর্তী সরকারের উপর তার দলের পূর্ণ আস্থা আছে। ইতিমধ্যে যে মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যত তাড়াতাড়ি গণতন্ত্র ফিরবে দেশের জন্য ততই মঙ্গল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প কর্ণফুলী টানেল মুখ থুবড়ে পড়েছে। আয়ের তুলনায় এই প্রকল্পের ব্যয় দৈনিক 25 লাখ টাকার বেশি। পরিকল্পনা ছাড়া বাস্তবায়নের ফলে প্রকল্পটি লাভের মুখ দেখছে না বলছেন বিশেষজ্ঞরা। আর সাধারণ মানুষ বলছে এটি নিছকই ঘুরে বেড়ানোর একটি প্রকল্প। উদ্বোধনের 11 মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি, যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। এখন তো গাড়ির খুবইটা কম চলতেছে, টানেলের লাভ হচ্ছে না। নদীর ওপারে দেখার মতো কিছু নাই, তার জন্য টানেল দেখে কোনো লাভ নাই। সেতু কর্তৃপক্ষের হিসেবে এখন গড়ে দিনে 4,500 যানবাহন চলাচল করছে। গত মাসে চলাচল করেছে 85,000-এর মতো। অথচ বলা হয়েছিল এর অন্তত 4 গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে 37.5 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা। কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি এবং ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে, তাহলে হয়তো বা এখন আমরা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি আসলে আমাদের জন্য খুব ব্যয়বহুল বা একটা লস প্রজেক্ট, সেটিকে আমরা আসলে লাভজনক দিকেও যাওয়া সম্ভব হতে পারে। শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা। মেনটেনেন্স আছে, তারপর যারা সিকিউরিটি এদের আছে, সবগুলো মিলে এইটার খরচ অনেক বেশি। এইটা করা মানে হলো আপনার হাতি পোষানো। এই টানেল দিয়ে যে গাড়ির কথা বলছেন 12 লাখ টাকা হচ্ছে, আমার তো মনে হয় 12 লাখ টাকাও অনেক বেশি হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11,000 কোটি টাকা, যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের চেন্নাইগামী বিমানের ফ্লাইটে এক যাত্রীর লাগেজ থেকে 6,800 ইউরো চুরি হয়েছে। এ ঘটনায় বিমানের 5 কর্মীকে পুলিশে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। জানা গেছে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিমান কর্তৃপক্ষ জানায়, গত 2 সেপ্টেম্বর BG363 ফ্লাইটে এক যাত্রী ঢাকা থেকে চেন্নাই ভ্রমণ করেন। সেখানে পৌঁছে তার ব্যাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন তিনি। বিমানের নিরাপত্তা বিভাগ তদন্ত করে 6 জনকে চিহ্নিত করেন। এদের মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
গত কয়েকদিনে মিয়ানমার থেকে প্রায় 12,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখনও তাদের কাছে অনুপ্রবেশকারীর প্রকৃত সংখ্যা নেই। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। এর জেরে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় আছে বলে জানায় কক্সবাজারের স্থানীয়রা। তারা বলছে উখিয়া ও টেকনাফের স্থল ও নৌ সীমান্তের অন্তত 30টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। তাদের ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রংপুরে তিস্তা নদীর পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। গঙ্গাচড়া উপজেলায় চরইছলি, পশ্চিম শঙ্করদহ সহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও অন্তত 20টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে গঙ্গাচড়া তিস্তা সেতুর উত্তর প্রান্তের সংযোগ সড়ক। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি সহ কয়েকশো একর ফসলি জমি। উজানে ভারী বৃষ্টিপাত হলেই লক্ষ্মীটারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম ও প্রধান সড়ক ভাঙনের কবলে পড়তে পারে আশঙ্কা স্থানীয়দের। এবারের বর্ষায় তিস্তা নদী লালমনিরহাটের কাকিনা ও রংপুরের সংযোগ সড়কের আধা কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া সেতু এবং এলাকার 1,500 পরিবার। ভেঙ্গে মনে করো আজ আমাদের জমি, ফসল, আবাদি জমি জমা, বাড়ি ঘর দিয়ে সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা বাড়ি থেকে কোথায় যাই এখন? এদিকে শঙ্করদহ গ্রামের বেশ কয়েকটি জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রতিদিনই তিস্তার গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। যদি এর একটা ব্যবস্থা করা না হয়, আমরা বলা যায় 5 নং লক্ষ্মীটারি ইউনিয়নের 5টা ওয়ার্ডে নদী বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় নদীর তীরে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা জরুরি আপৎকালীন ব্যবস্থার মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙনকে প্রশমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তার ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারানো রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার 4 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলা। বিশেষজ্ঞরা বলছেন চেঙ্গি ও মাইনি নদী খনন না হওয়ায় পাহাড়ি ঢল ও অল্প বৃষ্টিতেই বারবার সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। এছাড়াও বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে কমছে নদীর পানি ধারণ ক্ষমতা। খাগড়াছড়ির মাইনি নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি খাগড়াছড়ির দীঘিনালা ও লংদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। এবার পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় পাহাড়ি বিস্তীর্ণ এলাকা। বারবার বন্যার কারণে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এজন্য দীর্ঘদিন নদী খনন না করা এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়াকে দুষছেন তারা। বিরাটভাবে ভাঙন হওয়ার কারণে মাইনি নদীতে অনেক পলির জমাট বেঁধেছে, তাই এই বন্যার সৃষ্টি। 5-6 বার আমরা বন্যায় প্লাবিত হই। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সার্বিকভাবে মাইনি নদীটা খনন করতে হবে। নদী তীরবর্তী পাহাড়ি বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে তা নদীতে গিয়ে জমা হচ্ছে। এতে কমছে নদীর গভীরতা। গাছের যদি ভালো কাভারেজ না থাকে, বৃষ্টির পানিগুলো খুব স্পিডে যখন এই মাটির উপর পড়ে, এই মাটিটা ধুয়ে এসে আলটিমেটলি ছড়াঝিরি হয়েই নদীতে পড়ে। এই নদীতে পড়ার কারণে আমাদের এই নদী নালা এগুলোর নাব্যতা কমে গেছে। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনে নদীর 4 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী রক্ষায় জরুরি ভিত্তিতে কাজের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 4 কিলোমিটার নদীর তীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তীর প্রতিরক্ষা কাজ করছি। জরুরি তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষে পর্যায়ক্রমে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধ ও সঠিকভাবে নদী প্রবাহ কার্য করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জায়গায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে, তো এই কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে আসছি, যাতে এটাকে অ্যাসেস করে প্রপার একটা প্রোটেকশন দেওয়া যায় আর কি।
এবার 4 দফা বন্যায় জেলায় 40,000 ঘরবাড়ি ও 2,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ভেঙে গেছে গ্রামীণ সড়কের 107 কিলোমিটার অংশ। কৃষিতে ক্ষতির পরিমাণ 67 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া কেমন দেখছেন? দেখুন, এবার কিন্তু ফেনীতে সবচেয়ে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে। আর বন্যা হওয়ার পরবর্তীতে এখানকার প্রায় 8,350টির মতো ঘর একেবারে বিধ্বস্ত হয়েছে। এছাড়াও 50,000 ঘর একেবারে কিছু অংশ ভেঙেছে। এগুলো মেরামতের জন্য, এগুলোর জন্য বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে একটি তথ্য পাঠিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেইগুলোর বরাদ্দ আসলে সেখান থেকে তাদের পুনর্বাসনের যে কার্যক্রম সেটি করবে। এছাড়াও বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে তাদের যে ঘরবাড়িগুলো আছে সেগুলো মেরামতের কাজ করছে। এছাড়াও এলাকার যে সমস্ত ফসলি জমি ক্ষতি হয়েছে, প্রায় এখানে 30 হেক্টর জমি আবাদি ফসল নষ্ট হয়েছে, সেগুলোতে এখন কৃষক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের জমিতে এখন ধান লাগানোর চেষ্টা করছে, কৃষক কাজ করছে ধান লাগানোর জন্য। তারা সকাল থেকেই আসলে পানি সেচ দিয়েছে, আবার নতুন করে জ্বালা রোপণ করছে। তাদের যে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটি তারা করছে। এবার বলা হচ্ছে কৃষিতে প্রায় 451 কোটি টাকার মতো খরচ হয়েছে, ক্ষতি হয়েছে ফেনীতে। আর এইসব ক্ষতির পিছনে কারণ হিসেবে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চেয়েছি, তিনি বলেছেন এবারে অতিবৃষ্টি হয়েছে। ফেনী, পরশুরাম এবং ফুলগাজী অঞ্চলে প্রায় 800 মিলি বৃষ্টিপাত হওয়ার কারণে পানি, পাহাড়িয়ার যে ঢল সেই পানি এবং অতিবৃষ্টির যে পানি সেই পানি জমে গিয়েছে। এই পানি নদীর যে স্রোত ছিল, নাব্যতা ছিল না এবং এটি চড়া ছিল না, এটি দিয়ে ফেনী নদীতে পানি প্রবেশ করতে না পারার কারণে পানি থমকে গিয়েছে। ফলে এই অঞ্চলে বন্যা তৈরি হয়েছে। এই বন্যা প্রায় ফেনীতে এই মুহূর্তে সরকারি তথ্য মতে 28 জনের তারা মৃত্যুর যে খবর তারা নিশ্চিত করেছে। এছাড়াও ফেনীতে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে সাধারণ মানুষ বলছে। আর এই পরশুরাম অঞ্চলের মানুষ বলছে যে ভারতের ত্রিপুরাতে যে ডম্বুর বাঁধ আছে সেই বাঁধটি বিএসএফ কেটে দেওয়ার কারণে পানি হু হু করে আমাদের ফেনী অঞ্চলে এসেছে, যার প্রেক্ষিতে এই পানি সরতে পারেনি। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনীর প্রত্যেকটি অঞ্চল, ফেনীর 6টি উপজেলায়। বর্তমানে ফেনীর দাগন ভূঁইয়াতে বেশ কিছু জায়গাতে একটু নিম্ন অঞ্চল এগুলোতে জলবদ্ধতা রয়েছে, সেগুলো আসলে ওই যে মুসাপুর যে ক্লোজার সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে সেই জায়গা দিয়ে খরস্রোতা যে জোয়ার, সেই জোয়ার আসছে। জোয়ার আসার কারণে এখন পানিগুলো দিয়ে খরস্রোতার কারণে নদীর পাড়ে ভাঙন তৈরি হয়েছে। প্রায় 27 কিলোমিটার এলাকা জুড়ে নোয়াখালী এবং সোনাগাজীর, ফেনীর যে মানুষগুলো আছে সেগুলো এখন নদীগর্ভে বিলীন হচ্ছে। নতুন করে তারা বাস্তুহারা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বলছে মুসাপুর ক্লোজারের যে এটি মেরামতের জন্য তারা মেগা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে একটা চিঠি জরুরি ভিত্তিতে সেখানে ব্লক দিয়ে তার যে পানি ঢোকার যে পরিবেশ সেটি আপাতত জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট 57 ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের নামে থাকা 6 ব্যাংকের 2 শতাধিক অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 1,09,000 কোটি টাকা। এখনো জমা আছে 26,000 কোটি টাকা, যদিও খোদ এস আলমের হিসেবে আছে মাত্র 5.5 লাখ টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের 5 বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় কর অঞ্চল 15। এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক, যেখানে 6 ব্যাংকে এস আলম পরিবারের নামে মিলেছে 57 ব্যক্তি ও কোম্পানির তথ্য। এসব কোম্পানির একটি এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল। গত 5 বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 84,000 কোটি টাকা। এখনও আছে 5,500 কোটি টাকা। কর কর্মকর্তাদের ধারণা এস আলমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসাবে জমা হয়, পরে ধীরে ধীরে বের করে নেওয়া হয়। এস আলম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে 7,500 কোটি টাকা। এখন আছে
4,500 কোটি টাকার বেশি। সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 5,500 কোটি টাকা। এখনও আছে 4,500 কোটি টাকার বেশি। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে 3,600 কোটি টাকার বেশি। এস আলম ট্রেডিং কোম্পানিতে আছে 4,500 কোটি টাকা। কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না, সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো। এবং তারা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এস আলমের ভাই আব্দুল্লাহ হাসান। গত 5 বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 900 কোটি টাকা। আগের জের সহ এখন আছে 1,500 কোটি টাকা। তবে খোদ এস আলম আছেন শূন্য অবস্থায়। তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা ঢুকলেও আছে মাত্র 5.5 লাখ টাকা। কর কর্মকর্তারা জানান, বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। সব তথ্য পাওয়ার পর কর ফাঁকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী মেডিকেলে এবছরের আগস্ট পর্যন্ত 8 মাসে 464টি অপমৃত্যুর মধ্যে 319টি আত্মহত্যা। পারিবারিক ও দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বাবা মার উপর অভিমান সহ নানা কারণে ঘটছে এসব আত্মহনন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণতায় থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়ে মৃত্যু এড়ানো সম্ভব। জীবন সুন্দর, তারপরও নানা ঘাত প্রতিঘাতে বিষাদে ছেয়ে যায় মন। হার মেনে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। গত 8 মাসে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তে পাওয়া গেছে এমন 319 জন। তবে যারা বেঁচে ফিরেছেন সেই পথ থেকে তারা বলছেন, মৃত্যু কোনো সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়া, এটা তখন তো মনে পড়ে, আহারে কি বোকা ছিলাম যে আমি এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। তো এটাই বলবো, নিজেকে ভালোবাসা। এটা মনে হয় সম্ভবত আমি যেটা করেছি আর কি, এটা একটা টেনশনের জন্য করেছি। তো মানুষের টেনশনের জন্য এটা বেশি কিছু। চিকিৎসাধীন এমন ব্যক্তিদের ওপর সম্প্রতি হয়েছে গবেষণা। এতে দেখা যাচ্ছে, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা ও বাবা মায়ের ওপর অভিমান থেকেই বেশিরভাগ আত্মহত্যা চেষ্টা। এছাড়াও আছে আর্থিক সংকট ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা। আর এর 70 ভাগেরই বয়স 18 থেকে 39 বছর, 10 থেকে 17 বছরের মধ্যে 20 ভাগ। মনোসামাজিক বাধা, যে বাধার কারণে মানুষ চিন্তা করে যে মানসিক বিভাগে এলে আমার হয়তো সামাজিক অবস্থানটা হেয় হতে পারে, কিংবা আমাকে লোকে পাগল বলতে পারে। বিভিন্ন কারণে তারা আসতে চায় না। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির মাত্র 4 ভাগ আসেন চিকিৎসকের কাছে। সময় মতো চিকিৎসা পেলে কমিয়ে আনা সম্ভব আত্মহত্যার ঘটনা। অনেক সময় একটা ওয়ার্নিং সাইন দিয়ে যায়, হয়তো বা ফ্যামিলি মেম্বারদের কাউকে বলে যে আমার ভালো লাগছে না, আমার মরে যেতে ইচ্ছে করতেছে। সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে তার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে ডাক্তারের দ্রুত শরণাপন্ন হওয়া। রাজশাহী নগরীতে আত্মহত্যার ঘটনায় গত 8 মাসে অপমৃত্যুর মামলা হয়েছে 106টি। সবচেয়ে বেশি মামলা বোয়ালিয়ায় 22টি ও রাজপাড়া থানায় 18টি। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশের বাজারে ডিমের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2,31,040 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। সোমবার বিকেলে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষণ শেষে ডিমগুলো খালাস দেয়া হবে বলে জানান তিনি। আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়েছে প্রায় 5 টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর 33% কাস্টমস ডিউটি বাবদ $1.66 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে 7 থেকে 7.5 টাকার মতো। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।